সেনের আগে, তার নাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তিনিও ঈশ্বর গুপ্তের মতোই বিশেষ করে তার দেশাত্মবোধের যে কবিতাগুলো, সেই দেশাত্মবোধের কবিতাগুলোর জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। বিশেষ করে তার যে মিশা মনি মক্তা হেম, স্বদেশের প্রিয় তার চেয়ে প্রিয় নাই আর, এই যে কবিতার লাইনগুলো আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, কিংবা স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়, কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। এই যে মুক্ত চিন্তা, স্বাধীনতার যে স্বাদ, এটা এনে আধুনিকতার অনেকটাই আমাদের সামনে তুলে ধরেছেন বঙ্গলাল। তো এই যে এই লাইনটা তুলে দিয়ে অনেক সময় আসে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই, এটি কার লেখা? তো আমরা দেখব যে এটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি কাহিনী কাব্য, পদ্মিনী উপাখ্যান। এই পদ্মিনী উপাখ্যানের কাহিনীর সঙ্গে মধ্যযুগীয় কবি আলাওলের পদ্মাবতীর মিল আছে। ওই একই ঘটনা নিয়ে লেখা। উনিও কাহিনীটা নিয়েছিলেন টডের লেখা অ্যানালস অফ রাজস্থান থেকে। পদ্মিনী উপাখ্যানও তাই নেওয়া হয়েছে, এবং এখানে সেই চেতরের বাচ্চার সঙ্গে আলাউদ্দিন হোসেন শাহ লড়াইয়ের কথা বলা আছে। এছাড়া তার কিছু কাব্যের নাম আমরা দেখি। আমরা আধুনিকতা বলতে যেটা বুঝি, মানে আধুনিক বলতে সে যুগের দিক থেকে আধুনিকতা, সাহিত্যের দিক থেকে আধুনিকতা। কবিতায় আধুনিকতা বলতে, কিন্তু আমি আবারও বলছি, কবিতায় আধুনিকতা বলতে আমরা ৩০-৭০ যুগের কবিতা বলছি, যা কালের দিক থেকে রবীন্দ্রনাথ উত্তর এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত, সেই কবিতাকে বলা হয় মডার্ন পয়েট্রি। সেই অর্থে এইগুলো আধুনিক নয়, কিন্তু সময়ের দিক থেকে এগুলো আধুনিক। সেই আধুনিকতার মানসপুত্র বলা হয়েছে তাকে, বলছে যে আধুনিকতার মানসপুত্র হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি জীবন ধর্মের প্রতিকৃত এবং আধুনিকতার যথার্থ নির্মাতা। এই জন্য তার কাব্য প্রতিভার বিকাশের পর থেকে প্রকৃত অর্থে আধুনিকতা ধরা হয়। তার শর্মিষ্ঠা প্রকাশিত হয়েছিল 1859 সালে, তাই 1860 থেকেই সত্যিকার অর্থে আধুনিকতার যুগ শুরু। এই আধুনিকতার বা নবীনতার, আমরা আধুনিকতা আবারও বলছি, আধুনিক বলবো না, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা জানি যে তিনি ছোটবেলা থেকেই অনেক বিলাসী ছিলেন। বাবা জমিদার, যশোরের, সাথে সাথে কলকাতার একজন নামকরা উকিল। বাবা মার একমাত্র সন্তান মধুসূদনের টাকার অভাব হয়নি কখনো, তাই ছোটবেলা থেকে বিলাসী ছিলেন। তারপরে তাকে যখন শিক্ষার জন্য কলকাতার একটি দামি স্কুল হিন্দু কলেজে ভর্তি করানো হলো, সেখানে হোস্টেলে থাকতেন, অঢেল টাকা পয়সা ছিল, পোশাকে আশাকে অনেক বিলাসিতার মধ্যে বড় হয়েছে। কিন্তু এখানে এসে বিশেষ করে ডিরোজিওর যারা শিষ্য ছিল ইয়াং বেঙ্গল, সেই ইয়াং বেঙ্গলদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং তাদের চিন্তা চেতনায় তিনি নিজেকে আবদ্ধ করে ফেলেন। অবশ্য ইয়াং বেঙ্গলদের কিছু কিছু উচ্ছৃঙ্খলতাকে তিনি পছন্দ করতে পারেননি। তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপাত্মক একটি প্রহসনও তার আছে। একেই কি বলে সভ্যতা? তো তিনি ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি অনুরক্ত হয়ে পড়েন, ইউরোপের সাহিত্যের প্রতি তার অনুরাগ, বাংলা ভাষার প্রতি অনেকটা তার বিতৃষ্ণাই ছিল। এবং তিনি যদি বিলেত যেতে পারেন তাহলেই তার কবি প্রতিভার যথার্থ বিকাশ হবে, সবাই তাকে চিনবে, জানবে। এই বিলেত যাওয়া সুবিধা হবে এটা ভেবেই তিনি মাত্র 19 বছর বয়সে 1843 সালে একা একাই, পরিবারের কোনো মতামত না নিয়ে, তার পিতৃধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ফলে হিন্দু কলেজ নামই যেহেতু হিন্দুদের জন্য, তাই সেখান থেকে বের করে দেওয়া হয়। তখন তিনি কলকাতার বিশপ কলেজে ভর্তি হন এবং এই কলেজে ভর্তি হওয়ার পরে খ্রিস্টানদের সংস্পর্শে আসেন। পরবর্তীকালে মাদ্রাজে খ্রিস্টানদের একটা মিশনারি কলেজে স্কুলের শিক্ষকতা শুরু করেন। সেখানে তার ইংরেজ ভদ্র মহিলার সাথে পরিচিত হয়, হেনরিয়েটা এবং রেবেকা বলে দুইজন স্ত্রী তার, কেউ বলেন একজন প্রেমিকা এবং পরের জন স্ত্রী। এখানে এসে যেটা হলো সেটা হলো যে তিনি বিভিন্ন গ্রিক, রোমান, ইতালীয়
ইংরেজি সাহিত্যেও অবাধ পাণ্ডিত্য অর্জন করার সুযোগ পেলেন, পড়াশোনা করলেন। এবং এই পড়াশোনার ফলে তার ভেতরে জ্ঞানের একটা বিশাল ধার খুলে গেল। তাই বলেছেন কেউ যে ধর্মান্তরের ফলে, বলছে খ্রিস্টান হওয়ার ফলে কলকাতা বিশপ কলেজে তিনি ছাত্র হলেন এবং তিনি অধ্যয়ন করলেন অনেক সাহিত্য। তো বলছে কেউ যে তিনি ধর্মান্তরিত হওয়ার ফলে তার লাভ হোক না হোক বাংলা সাহিত্যের অনেক লাভ হয়েছে। তিনি মাদ্রাজে যখন ছিলেন সেই সময়ে ক্যাপটিভ লেডি এবং দ্য ভিশন অফ দ্য পাস্ট নামক দুটি কাব্য রচনা করেছিলেন এবং তার খুবই আশা ছিল যে এই কাব্য দুটি তাকে খ্যাতি এনে দেবে, কিন্তু গ্রন্থ দুটি তার যশ লাভ করাতে ব্যর্থ হয় এবং পাঠকের কাছে আদৃত হয়। এরপরে তার জীবন আমরা জানি খুবই বিচিত্র জীবন। তো এরপরে তো যখন কলকাতায় আসলেন পিতৃমৃত্যুর পর, বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পরে তিনি যখন চলে আসলেন, তাকে ত্যায্য করা হয়েছিল। তিনি বাবার সম্পত্তি পাবেন কি না এ নিয়ে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব, দেন দরবার অনেক কিছু হয়। তো এই সময়ে বিলেত যাওয়ার প্রাক্কালে যখন তিনি কলকাতায়, সেই সময়ে তিনি রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নামক একটা নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং অনুবাদ করতে গিয়ে দেখেন যে বাংলা নাটকের অবস্থা খুবই খারাপ এবং বলে তিনি এরকম অবস্থা ছিল যে অলিক্য নাট্য রঙ্গে মজে লোকে রারে বঙ্গে নিরখিয়া প্রাণী নাহি সয়। এগুলো কি কোনো নাটকই না। এবং এরই এক ফলশ্রুতিতে বেলগাছিয়া নাট্যশালায় তিনি তার বন্ধু রাজনারায়ণ বসুকে বলেন, আমি বাংলায় নাটক লিখব। যদিও রাজনারায়ণ বসু বসেছেন, যে তাকে বললাম তুমি তো বাংলায় চিঠিও লিখতে জানো না, তুমি লিখবা বাংলায় নাটক। এবং সত্যি সত্যি তিনি একটি বাংলা নাটক লিখলেন, তার নাম শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা নাটকটি লিখেছিলেন 1858 সালে। এরপরে 4-5 বছর তিনি সাহিত্য সাধনা করেছেন বাংলায়। বাকি সময়টা তার জীবন সংগ্রাম করতেই শেষ হয়ে গেছে। কবি হিসেবে যদি আমরা বলি তার আয়ু মাত্র 5 বছর। তিনি 1858 সালে শর্মিষ্ঠা রচনা করলেন, 1959 সালে সেটি প্রকাশ পেল। এরপরে তিনি 1860 সালে রচনা করলেন পদ্মাবতী নামক একটি কাব্য, তিলোত্তমা সম্ভব নামক কাব্য। একই বছর তিনি দুটি প্রহসন রচনা করলেন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোগ। প্রহসন হচ্ছে এমন নাটক যা দিয়ে সমাজকে ব্যঙ্গ করা হবে, হাসি তামাশার মধ্য দিয়ে সমাজকে সংশোধন করা হবে, এমন নাটকে প্রহসন বলা হয়। তো একেই কি বলে সভ্যতা বলতে তিনি বুঝতে চেয়েছেন যে এই যে ইয়াং বেঙ্গলেরা সভ্যতার নামে যা করছে এটা সভ্যতা নয়, এটা সভ্যতা কি হতে পারে? আর বুড়ো শালিকের গাড়ির মধ্যে দেখানো হয়েছে বয়স্ক লোকে এই ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করার যে বাতিক, সেটাকে ব্যঙ্গ বিদ্রোহ করে লেখা। তারপরে আমরা দেখি যে 1861 সাল রবীন্দ্রনাথের জন্মের বছর। এই বছর প্রকাশিত হয়েছে তার শ্রেষ্ঠ কাব্যগুলো এবং একটি নাটক কৃষ্ণকুমারী, বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি। প্রথম সার্থক নাটকও তার লেখা শর্মিষ্ঠা, প্রথম ট্র্যাজেডি, প্রথম ঐতিহাসিক নাটকও তার লেখা। এরপরে তিনি লিখলেন ব্রজাঙ্গনা কাব্য, এটা ব্রজের অঙ্গনা যারা মানে রাধার সখী যারা তাদের নিয়ে লেখা। এবং অমর সৃষ্টি তার মেঘনাদ বধ কাব্য 1861 সালে প্রকাশিত হয়েছে। মেঘনাদ বধ কাব্য একটি মহাকাব্য, আমরা এই ধারা নিয়েও আলোচনা করি এবং এই কাব্যই তাকে বলা হয় তার শ্রেষ্ঠ সাহিত্য কৃতি। এবং এই যে লিখছেন এগুলোর মধ্যে সবই নতুনত্ব আছে ভাষার দিক থেকে। তিনি অমিত্র অক্ষর ছন্দ প্রয়োগ করেন। ব্রজঙ্গনা কাব্য তিনি অমিত্র অক্ষর ছন্দে লেখেন, মেঘনাদ বধ কাব্য অমিত্র অক্ষর ছন্দে লেখেন। অমিত্র অক্ষর ছন্দটি ব্ল্যাঙ্ক ভার্স থেকে নেওয়া, মানে মিলহীন মুক্ত ছন্দ, যার শেষে অন্তমিল থাকবে না। তারপরে তিনি বীরঙ্গনা কাব্য লিখেছিলেন। এখানে এটা একটা পত্র কাব্য। সেই পত্র কাব্যের মধ্যে পৌরাণিক যে নারীরা যারা বিভিন্নভাবে অবহেলিত,
তাদের সুখ দুঃখের কথাগুলো তাদের প্রিয় তোমার কাছে চিঠি আকারে লেখা হয়েছে বীরঙ্গনাটা। বীরঙ্গনাতে ১১টি কবিতা তিনি লিখেছেন এবং এই ১১টি কবিতার মধ্য দিয়ে ১১ জন নারীর সুখ দুঃখের কথা তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এরপরে তিনি লন্ডন চলে গিয়েছেন। লন্ডন যাবার পর লন্ডনের জীবনটা তার সুখের ছিল না। সেখানে অতিরিক্ত অর্থ ব্যয় করতেন এবং দেশ থেকে তার যে টাকা রেগুলার পাঠানোর কথা ছিল, আত্মীয় স্বজনেরা সেই টাকাটা সঠিক সময়ে তার কাছে পাঠাতেন না। না পাঠানোর ফলে তিনি সেখানে প্রচণ্ড অর্থ কষ্টে পড়েন এবং এই প্রচণ্ড অর্থ কষ্টে পড়ার ফলে ঋণে জরাজীর্ণ হয়ে নানা জনের কাছে চিঠি লিখে অনুরোধ করে টাকা চেয়ে ব্যর্থ হন। সর্বশেষ তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে চিঠি লেখেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার চিঠির প্রেক্ষিতে তাকে ৫,০০০ টাকা পাঠিয়ে দেন। সে সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইয়ের ব্যবসা জমজমাট চলছিল। এই টাকায় তিনি ব্যারিস্টারি পরীক্ষা শেষ করে তার শ্বশুর বাড়ি ফ্রান্সে চলে যান এবং ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে বসে তিনি তার বিগত জীবনের স্মৃতি মন্থন করেন এবং দেখেন যে আমি ছোটবেলা থেকে ইংরেজি সাহিত্যের খ্যাতির লোভে, এই বিদেশের সাহিত্যের মোহে আমি জীবনের অনেকটা সময় নষ্ট করেছি। আমার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, কষ্ট করেছি, না খেয়ে থেকেছি। বিনিময়ে আমি কি পেলাম? অথচ বাংলা ভাষাকে আমি ততটা ভালোবাসিনি, কিন্তু বাংলা সাহিত্যে যে চর্চা, সেই মেঘনাদ বধ কাব্য কিংবা কৃষ্ণকুমারী নাটক, প্রহসন, সেগুলোই আজকে বাঙালির কাছে আমাকে বাঁচিয়ে রেখেছে এবং ওই কবিতার জন্যই আমাকে সবাই চেনে। সেই খাতিরেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাকে এতগুলো টাকা পাঠিয়েছে। তারই আত্ম উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটে তার নতুন এক আঙ্গিকের কবিতায়, যাকে ইংরেজিতে বলা হয় সনেট, যাকে ইতালি ভাষায় বলা হয় সনেটো। সনেটো মানে মৃদুধ্বনি। সেটিকে মাইকেল নাম দিলেন চতুর্দশ পদী কবিতা, ১৪ পদের কবিতা। এটিও একটি নতুন ধরন। তিনি তার হৃদয়ের ভাবনাগুলোকে ১৪ লাইনে, একটি ১৪ মাত্রার ১৪ লাইনের বিশেষ অন্তর্মিলের কবিতায় আবদ্ধ করলেন। তার প্রথম যেটি, সেটি কবি মাতৃভাষা, পরবর্তীকালে বঙ্গভাষা নামে প্রকাশিত হয়েছে। কবির এই সময়ের যে হৃদয়ের অনুভূতি পুরোটাই তিনি বলেছেন এর মধ্যে, যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদামি অবহেলা করি পরধন লক্ষ্য। যে বাংলা ভাষা, হে মা বাংলা ভাষা, তোমাকে আমি অবহেলা করে পরে সম্পদে মত্ত হয়েছিলাম। এভাবে তার ভাব বসে একসময় বলছেন যে আমি যখন বিহ্বল হয়ে অনিদ্রায় অনাঘারে আমার শরীর মন শেষ করে ফেলেছি, তেমনি এক সময় আমার বাংলা ভাষার দেবী কাব্যলক্ষ্মী এসে স্বপ্নে আমাকে বলল, ওরে বাছা যারে ফিরে ঘরে, অজ্ঞান তুই যারে ফিরে ঘরে। এবং আমি তার কথা শুনে তার আদেশটা পালন করলাম। বললেন, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে। আমি তার আদেশকে পালন করে আমি পেলাম কি? আমি জানতে পারলাম মাতৃভাষা রূপ ও খনি পূর্ণ মনি জালে। মাতৃভাষাটা আমার অনেক সম্পদে প্রাচুর্যময় এবং এই যে প্রাচুর্যময়তা, এটি তার কপোতাক্ষ নদ কবিতায় প্রকাশ পেয়েছে, তার পদ্মাপাড়ি কবিতায় প্রকাশ পেয়েছে, তার নদী তীরে বটবৃক্ষ, তার কালিদাস, সমস্ত কিছুর মধ্যে। এজন্যই আমি মনে করি যে সত্যিকারের বাঙালি কবি, সত্যিকারের দেশপ্রেমিক কবি হিসেবে আমরা মাইকেলকে পাই মূলত চতুর্দশপদী কবিতা। আর পূর্বের যে কবিতাগুলো, সেগুলো যেন ছিল তার একটা বড় আকাঙ্ক্ষা ভেতরে লালন করে অবসর সময় কাটানোর সাহিত্য। যদিও তার মেঘনাদ বধ কাব্য অসাধারণ একটি কাব্য, তিনি বাংলা সাহিত্যে প্রথম প্রহসন রচনা করেন, তিনি অমৈত্র অক্ষর ছন্দের জনক, তিনি সনেটের জনক, তিনি সার্থক ট্র্যাজেডির জনক, পত্র কাব্যের জনক। বাংলা সাহিত্যে যা কিছু লিখেছেন তিনি প্রত্যেকটাই অভিনব এবং নতুনত্বের দাবিদার। তারপরেও দেশকে ভালোবেসে মাতৃভাষাকে হৃদয়ে ধারণ করে যদি আমরা কবিতা রচনার কথা বলি, তা হলো তার চতুর্দশপদী কবিতা। তো এই কবির ভেতর দিয়ে আধুনিকতার যে গুণাবলী, দেশপ্রেম, ব্যক্তিত্ববোধ, নারী স্বাধীনতা, নারী মুক্তি,
এই নিজের ব্যক্তিগত কথা, এই সব কিছু প্রকাশ পেয়েছে। কোনো পশ্চাৎপদতা নাই, ধর্মীয় গোঁড়ামি নেই, দেবতার উপর নির্ভরশীলতা নেই। তাই মধুসূদনকে বলা হয় আধুনিকতার মানসপুত্র বা নবীন কবিতার পূর্ণাঙ্গ নাম। এখন এই নবীন কবিতায় দুটি ধারায় বিভক্ত হয়ে গেছে। একটি ধারাকে বলা হয় গীতি কবিতা, বলা হয় কবিতা, আরেকটি গীতি কবিতা। কিন্তু গীতি কবিতার আবার সংজ্ঞা বলছে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফোটন মাত্র যে কাব্যের উদ্দেশ্য, সেটাই হচ্ছে গীতি কবিতা। অর্থাৎ কবির নিজের হৃদয়ের অনুভূতি প্রকাশ পেতে হবে, তাহলে সেটা সাবজেক্টিভিটি থাকবে, গীতিময়তা থাকবে। সেই ধারাটির নাম মহাকাব্যের ধারা। আমরা একটু মহাকাব্যের ধারা সম্পর্কে জেনে নিই। বাংলা মহাকাব্যের ধারা যদি দেখি, তাহলে আমরা প্রথমেই দেখব যে এই ধারাটি প্রবর্তন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এখন এই যে মহাকাব্য বলছি, মহাকাব্য জিনিসটা কি? মহাকাব্য সহজ কথায় বলছে মহান, বিশাল আকৃতির কাব্য, বড় আকারের কাব্য। কতটুকু বড়? বলছে যে কাব্যের কাহিনী স্বর্গ, মর্ত, পাতাল প্রসারী হবে। যে কাব্যে পাঠে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটার যে কোনো একটা লাভ হবে। মহাকাব্যের নায়ক হবে ধীরদত্ত গুণ সম্বলিত সৎ বংশজাত ক্ষত্রিয় বা দেবতা। সেখানে যুদ্ধের বর্ণনা থাকবে, নগর সমুদ্রের বর্ণনা থাকবে। শৃঙ্গার রস, বীর রস বা শান্ত রস, এই তিনটা রসের মধ্যে একটা রস হবে প্রধান, আর অন্য যে রসগুলো আছে নবরসের, সেগুলো হবে অঙ্গ। নায়কের জয়ের মধ্য দিয়ে বা নায়কের প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাব্য সমাপ্ত হবে। এইগুলো হচ্ছে আমাদের যে প্রাচ্য পূর্ব দেশীয় মহাকাব্যের বৈশিষ্ট্য। বিশেষ করে মহাকাব্য যদি দেখি, বহু আগে থেকে ছিল। মহাকাব্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করে নিতে হবে। একটি হচ্ছে ইপিক অফ গ্রোথ বা অথেন্টিক ইপিক, যাকে আমরা বলি জাত মহাকাব্য, যেমন আমাদের রামায়ণ, মহাভারত, হোমারের ইলিয়াড, ওডিসি, এইগুলো। জাত মহাকাব্য কি? হচ্ছে যে মহাকাব্য কোনো একজন লেখকের রচনা নয়, অনেক সময় অনেক কবি অনেকভাবে এই কথাগুলো বলেছে, সেইগুলোকে পরবর্তীকালে কোনো একজন কবি একত্রিত করে একটি অখণ্ড কাব্যের উদ্যান করেছে, সেইগুলোর নাম হচ্ছে জাত মহাকাব্য। রামায়ণ মহাভারতের এই কাহিনীগুলো আগে থেকে কম বেশি বর্ণনা ছিল, সেগুলোকে একত্রিত করে আমাদের বাল্মীকি অথবা বেদব্যাস একত্রিত করেছে, তেমনি হোমার করেছে। আরেকটি মহাকাব্যের নাম হচ্ছে লিটারারি ইপিক বা বলা হচ্ছে ইমিটেটিভ ইপিক, অনুকরণ মহাকাব্য বা সাহিত্যিক মহাকাব্য। এই সাহিত্যিক মহাকাব্যের মধ্যে বাংলা সাহিত্যে মেঘনাদ বধ কাব্য, আমরা যদি মিল্টনের প্যারাডাইস লস্ট, ভার্জিনের ইনিড, এইগুলো পূর্ব থেকে ছিল না, বিষয় তারা নিয়েছেন, কিন্তু কাহিনীটা তাদের একান্ত নতুন, একেবারে নতুন আঙ্গিকে প্রকাশ। তাই মেঘনাদ বধ কাব্য মহাকাব্যের লিটারারি মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যে বাংলা সাহিত্যের শুভ সূচনা করে। এই কাব্যটি প্রকাশিত হয়েছে 1861 সালে। এই কাব্যে বৈশিষ্ট্য আছে প্রাচ্য এবং পাশ্চাত্য দুটেই। প্রাচ্য মানে পূর্ব দেশীয়, আমাদের ভারতবর্ষ। এখানে একটি কথা ছিল যে সেখানে কি থাকবে, স্বর্গ, মর্ত, পাতালের কথা থাকবে, সেগুলো তার মধ্যে আছে। আর পাশ্চাত্য যে কথাটা, অর্থাৎ পশ্চিমাদের কথা হচ্ছে যে নায়ক যে একেবারে দেবতা হতে হবে এমন কথা নেই, ঐতিহাসিক বা পৌরাণিক তথ্য থাকতে পারে, নায়ক সাধারণ এক বীর ক্ষমতা সম্পন্ন মানুষও হতে পারে, মূল কাহিনীর পাশে শাখা কাহিনী থাকতে পারে, তবে মহাকাব্য হতে হবে বীর রস। তাদের কথা হলো বীর রসে থাকতে হবে, এবং কাব্যটা যে শেষে যে শুভভাবে সমাপ্ত হবে এর এমন কোনো কথা নেই। মহাকাব্যের ভাষা হতে হবে প্রসাদগুণ সম্পন্ন, ওজস্বী,
অনুপ্রাস, উপমা, অলঙ্কার বহু। এইগুলো হলো পাশ্চাত্যদের ধারণা। প্রাচ্যদের আরেকটি কথা ছিল যে একটি মহাকাব্য হতে গেলে তার কমপক্ষে ৯টা স্বর্গ থাকতে হবে, অষ্টাধিক। ৮-এর অধিক মানে কমপক্ষে ৯। আর একটা স্বর্গ পুরোটাই একই ছন্দে লিখতে হবে। ছন্দ শেষ হয়ে গেলে তখন স্বর্গ শেষ হয়ে গেলে ছন্দের পরিবর্তন আনা যায়। আমরা একটি স্বর্গের মধ্যে, স্বর্গ মানে মহাকাব্যের একটা অধ্যায়, ওই অধ্যায়ের বিষয়বস্তু অনুসারে স্বর্গের নামকরণ করা হয়। যেমন মেঘনাদ বধ কাব্যে প্রথম স্বর্গের নাম হচ্ছে যে অভিষেক, অস্ত্রলাভ, উদ্যোগ, সমাগম, বধ, এরকম করা, অশোকবন বধ, এরকম করে এক একটা স্বর্গের নামকরণ করা হয়েছে। তো সেই দিক থেকে বিচার করে মেঘনাদ বধ কাব্যটি প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় বৈশিষ্ট্য সম্বলিত একটি মহাকাব্য, এবং এই মহাকাব্যটিকে তিনি বলেছেন যে এটি ইপিক লিঙ্ক, একটা ছোট মহাকাব্য। কেউ বলেন যে তিনি একটা বড় মহাকাব্য লিখতে চেয়েছিলেন, তার খসড়া তিনি করেছিলেন, কিন্তু সেই মহাকাব্য তার আর পরে লেখা হয়নি। তাই বলা হয় মধুসূদন দত্ত এক অলিখিত মহাকাব্যের মহাকবি। কেউ কেউ বলেন, যারা কঠোর সমালোচক, যে বাংলা সাহিত্যে কোনো মহাকাব্যই নেই, তবে মহাকবি আছে। সেই মহাকবির নাম মধুসূদন দত্ত। তার ভেতরে মহাকাব্য লেখার সমস্ত গুণাগুণ ছিল, কিন্তু সময়ের আবেদন ফুরিয়ে যাওয়ার ফলে তিনি আর মহাকাব্য লেখা হয়ে ওঠে। তবে আমরা যা পেয়েছি সেই বিচার করে দেখি, তাহলে দেখি যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ একটি মহাকাব্য। যদিও তিনি কাব্যের শুরুতে বসেছিলেন যে গাইব মা বীর রসে ভাসি মহাগীত, বীর রসের গীত গাইব, এটা তিনি রক্ষা করতে পারেননি। কারণ কাব্য যখন শেষ হয়েছে তখন আমরা দেখি বলা হচ্ছে পুতিমা বিসর্জি যেন দশমী দিবসে, সপ্ত দেবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে। তিনি করুণ রসের, বিষাদ রসের মধ্যে দিয়ে কাব্য শেষ করেছেন। তাই তার কথাটা তিনি রাখতে পারেননি, কিন্তু তারপরেও তার কাব্যটি অসাধারণ একটি কাব্য পেয়েছে। শুরুতে তিনি বীরত্ব গাথা বলেছেন। কাব্যটার শুরু এরকম করে: সম্মুখ সমরে পরিবীর চূড়ামণি বীর বাহু, চলি যাবে গেলা যমপুরে কহ অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনরক্ষ কুলনীতি রাঘবাড়ি। এই যে কাব্যটার ভাষাগুলো আপাত মনে হয় কঠিন, কিন্তু খুবই চমৎকার অর্থগুলো বোঝা যায়। আমরা সুযোগ পেলে আমাদের পাঠশালায় মেঘনাদ বধ কাব্য পড়তে পারি। আমি সময় স্বল্পতায় ওদিকে আর যেতে চাচ্ছি না। তো এই ধারায় আমরা দেখলাম যে মধুসূদনের পরে আরেকজন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি এই ধারায় মহাকাব্য লেখার ধারায় অনুসরণ করে বিশেষ করে হিন্দু জাতীয়তা বোধকে জাগ্রত করবার জন্য তিনি পৌরাণিক একটা কাহিনী নিয়ে একটি কাব্য রচনা করলেন, বৃত্র সংহার কাব্য। বৃত্র হচ্ছে একজন অসুর, খারাপ লোক, তাকে সংহার করাই হচ্ছে এর কাহিনী। তিনি এত শক্তিশালী হলেন যে দেবতাদের রাজ্য দেবলোক, এবং দেবলোকের রাজা হলো ইন্দ্র, তার রাজ্য তিনি দখল করে ফেললেন। পরবর্তীকালে সমস্ত দেবতারা যুক্তি করে তাকে হত্যা করার জন্য দধিচি নামক এক মুনি ঋষি আছে। আমরা কুলি মজুর কবিতার মধ্যে এই নামটা শুনেছি যে দধিচি কি করেছিল, শুনলো যে কোনো অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না, তখন দধিচি নিজের জীবন দিয়ে তার পাঁজরের হাড়কে অস্ত্র বানিয়ে সেটা দিয়ে সংহার করা হয়েছিল বৃত্রকে। এজন্য দধিচি মুনির মহান আত্মত্যাগের দৃষ্টান্ত এখানে আছে। তবে এই কবিতায় যতটা না তিনি কবি হিসেবে, তার চেয়েও বেশি জাতীয় জাগরণের দিক থেকে দৃষ্টিপাত করার ফলে বলছে হেমচন্দ্র এবং নবীনচন্দ্র পরবর্তীকালে দুইজনেই প্রাচীন সংস্কৃতির অতি পক্ষপাতিত্বের জন্য সবসময় কাব্যোৎসর্গের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, উচ্চমানের কবিতা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। সেখানে মধুসূদন দত্ত মাতৃভূমির প্রতি যে প্রীতি ও উদারতা দেখিয়েছেন, হেমচন্দ্রের মধ্যে সেটা নাই। মধুসূদন দত্তের কাছে রাম লক্ষণের চেয়ে রাবণ মেঘনাদ বড় হয়ে দেখা যেছে দেশপ্রেমের জন্য।
তারপরেও এই ধারায় তিনি একটি কাব্য রচনা করেছেন বিপ্রসংহার। আমাদের হেমচন্দ্রের আরো কিছু কবিতা আছে, প্রাসঙ্গিক ক্রমে একটু বলে যাই। তিনি কিছু গীতি কবিতাও লিখেছেন। গীতি কবিতার ক্ষেত্রে তার সাফল্য মহাকাব্যের চেয়ে অনেক বেশি। তার কাব্যগুলোর নাম চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াবিথি, দশ মহাবিদ্যা, চিত্ত বিকাশ কবিতা বলি, বিবিধ কবিতা, এরকম। এর মধ্যে চিন্তা তরঙ্গিনী যে কাব্যগ্রন্থ, এই গ্রন্থের জন্যই হেমচন্দ্র কবি খ্যাতি লাভ করেছিলেন। আর বীরবাহুর মধ্যে প্রকাশ পেয়েছে দেশপ্রেম। হেমচন্দ্র সমসাময়িক যুগের একজন বিখ্যাত কবি, যিনি একাধারে মহাকবি এবং আবার বললে সুবিধা হইতো মনে হয়। ও আচ্ছা আচ্ছা, এগুলো বোধহয় ইয়ের ভিতরে আছেই। চিন্তা তরঙ্গিনী, এটা 1861 সালে প্রকাশিত হয়েছিল। এই চিন্তা তরঙ্গিনী তার প্রধান কাব্য, এটা বিশেষভাবে মনে রেখে আমরা। চিন্তা তরঙ্গিনী তার গীতি কবিতার শ্রেষ্ঠ কাব্য চিন্তা তরঙ্গিনী, আর মহাকাব্য হচ্ছে বিপ্রসংহার। এরপরে আছে বীরবাহু, আশা কানন, ছায়াময়ী, এগুলো হলো তার কাব্য। এরপরে আমরা দেখি যে নবীন চন্দ্র সেন নামক এক ভদ্রলোক এসে একাধারে 3টা মহাকাব্য লিখে ফেললেন, এবং 3টা মহাকাব্যকে আত্মকে বলা হয় ত্রয়ী মহাকাব্য। অনেক সময় আসে ত্রয়ী মহাকাব্য কাকে, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস, এবং 3টি ধারাবাহিক। এই 3টা কাব্যেরই নায়ক একজন, সে হলো শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণের বাল্য পর্ব, মধ্য পর্ব এবং অন্ত পর্ব, মানে তার শেষ জীবন মিলেই বলা যায়। রৈবতক হলো শ্রীকৃষ্ণের আদিলীলা, কুরুক্ষেত্রে আছে মধ্যলীলা, আর প্রভাসে আছে অন্তলীলা। তবে শ্রীকৃষ্ণের যে পরিচয় আমরা মহাভারতের মধ্যে, উপনিষদের মধ্যে, ভগবতের মধ্যে পাই, নবীনচন্দ্র সেই শ্রীকৃষ্ণকে রাখেন নাই। ওখানে শ্রীকৃষ্ণ অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন দেবতা, আর নবীনচন্দ্র তাকে একজন দেশপ্রেমিক বীর হিসেবে, একজন মানব হিসেবে, অতি গুণান্বিত একজন অতি গুণের মানব হিসেবে তিনি অঙ্কিত করেছেন। এবং এই কাব্যে ভেতরে তিনি তাদেরকে তুলে ধরেছেন এবং পর্বগুলোর নামও দিয়েছেন কিভাবে। তিনি স্বর্গগুলোর নাম দিয়েছেন এক একটা এরকম ভাবে, যেমন সুভদ্রা হরণ, অভিমন্যু বধ, যদুবংশ ধ্বংস, এরকম করে এক একটা বিষয়ে তিনি নাম দিয়েছেন। তবে তার এই কাব্যের মধ্যে হিন্দু সংস্কৃতি প্রকাশের বা প্রচারের একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়। অনেকটা বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব শ্রীকৃষ্ণ চরিত পাঠ করে তার প্রভাবও পাওয়া যায়। তার অনুকূলে ছিল অর্জুনের শৌর্য, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের মনীষা, সুভদ্রার প্রীতি, শৈলজার প্রেম। আর প্রতিকূল চরিত্রের মধ্যে আছে দুর্বাসার প্রতিহিংসা, বাসুকীর সংশয়। ভারতে যে দ্বিধা বিভক্ত অবস্থান, এক ধর্ম এক জাতি প্রতিষ্ঠার একটা কল্পনা নবীন সেন এই কাব্যের মাধ্যমে দেখতে চেয়েছিলেন, যে ভারতবর্ষে হবে এক জাতি এক ধর্ম, আর সেই ধর্ম হবে হিন্দু ধর্ম। তাই বলছেন তিনি, শ্রীকৃষ্ণের একটা কথা ছিল, এক ধর্ম এক জাতি, এক রাজ্য এক নীতি, সকলের এক ভিত্তি, সর্বভূত হিত, সাধনা নিষ্কাম ধর্ম, লক্ষ্য সে পরম ব্রহ্ম, একমেবাদ্বিতীয়ম করিব নিশ্চিত, ওই ধর্মরাজ্য মহাভারত স্থাপিত। তাই এটাকে অভিনব মহাভারত বলা হয়। এই ত্রয়ী মহাকাব্যকে অভিনব মহাভারত, মানে মহাভারতেরই নতুন রূপায়ণ বলে আমরা তাহলে অভিনব মহাভারত মানে হচ্ছে ত্রয়ী মহাকাব্য, রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাসকে বুঝে থাকে। এর মাধ্যমে তিনি ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষ এবং এক জাতি ভারতবর্ষ লিখেছেন। এই জন্য নবীন সেন তার কাব্যের বিষয়বস্তু নির্বাচনে যথেষ্ট মৌলিক এবং অসাধারণ, সন্দেহ নেই, কিন্তু মহাকাব্য রচনাকারী হিসেবে তার সাফল্য ততটা দেখা যায় না। কারণ তার অসংযত ভাবোচ্ছ্বাস, গভীর বিষয় থেকে তুচ্ছ বিষয়ে অতর্কিত অবতরণ, আখ্যানের অতি পল্লবিত রূপ, গীতি মূর্ছনা, এগুলো মহাকাব্যের জন্য ত্রুটি হয়েছে। পরবর্তীকালে তিনি
কিছু কবিতা, এই ঐতিহাসিক কিছু গাথা কাব্য লিখেছিলেন। তার একটা নাম ছিল পলাশী যুদ্ধ। নবীন সেনের আরেকটি কাব্যের নাম হচ্ছে পলাশী যুদ্ধ, একটা ঐতিহাসিক গাথা কাব্য। এরপরে তিনি লিখেছেন আকাশ রঞ্জিনী, সরি অবকাশ রঞ্জিনী, এটা তার প্রথম কাব্য। অবকাশ রঞ্জিনী নবীন সেনের প্রথম কাব্য। এরপরে তিনি লিখেছিলেন ক্লিওপেট্রা। এরপরে তিনি ওয়াল্টার স্কটের আদর্শ অনুসারে লিখেছিলেন রঙ্গবতী নামে একটি কাল্পনিক রোমান্টিক স্বদেশ প্রেমের আখ্যান কাব্য। শ্রী যীশু খ্রিস্টের জীবনী অবলম্বনে তার একটি কাব্য আছে, তার নাম হলো খ্রিস্ট। নবীন সেনের একটি কাব্যের নাম খ্রিস্ট। বুদ্ধদেবের জীবনী নিয়ে তিনি লিখেছেন অমিতাভ। অমিতাভ। শ্রী চৈতন্য দেবের নবদ্বীপ লীলা কাহিনী নিয়ে তিনি লিখেছেন অমৃতাভ। অমৃতাভ। শ্রী বুদ্ধদেবের জীবনী হলো অমিতাভ, আর শ্রীকৃষ্ণ কীর্তনে হলো অমৃতাভ। অমৃত সেখান থেকে আভ, অমৃতাভ। এছাড়া তিনি ধর্মমূলক গীতা চণ্ডীর অনুবাদও করেছেন। প্রবাসের পত্র নামে তিনি একটা ভ্রমণ কাহিনীও লিখেছেন। নবীন সেন হৃদরোগে দ্বারা পরিচালিত ছিলেন, হৃদয় আবেগের দ্বারা পরিচালিত ছিলেন, এবং হৃদয় আবেগের আতিশয্যের কারণে, প্রাচুর্যের কারণে মহাকাব্যের চেয়ে গীতি কবিতায় তিনি অনেক ভালো করেছেন। ও নবীন সেন এবং হেমচন্দ্র সমসাময়িক যুগে, দুইজনের বয়স এবং অবস্থান সময়ের চাহিদা একই সময় ছিল। তাই তার যে চিন্তা বঙ্কিমের সঙ্গে অনেকে মিলে যায়। তাই অনেকে বলেন যে নবীনচন্দ্র যদি মধুসূদনকে অনুসরণ করে মহাকাব্য না লিখে বঙ্কিমকে অনুসরণ করে উপন্যাস লিখতেন, তাহলে হয়তো তিনি বেশি ভালো করতেন। যাই হোক, আমরা দেখলাম যে রামায়ণের কাহিনী নিয়ে লেখা মেঘনাদ বধ কাব্য দেবত্ব থেকে মানবত্বের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। বৃত্র সংহারে এসে স্বর্গরাজ্য হরণকারী বৃত্রকে সংহার করার বিষয়টি নিয়ে আমাদের পৌরাণিক কাহিনী নিয়ে কাব্য রচিত হয়েছে। রৈবত কুরুক্ষেত্র প্রভাসে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন অংশ নিয়ে একটি অখণ্ড ভারতবর্ষে অভিন্ন জাতির কল্পনা প্রকাশিত হয়েছে। এরপরে কাজেম আল কোরাইশি কায়কোবাদ, যিনি প্রায় 100 বছর জীবিত ছিলেন, 1858 থেকে 1952 পর্যন্ত, তিনি মুসলমানদের গৌরব ইতিহাসের একটি গাথা পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচনা করেন মহাশ্মশান। এই মহাশ্মশান কাব্যটিতে আমরা জানি যে জাগাইয়া দিতে বহু চেষ্টা করিয়াছে। কবির মতে তার বিনের সেই বাণী শঙ্কিত হবে, তাতে ঘুমান্ত সুধা যেন ওঠে রে মাতিয়া নীরবে জাগ। তাহলে আমরা দেখলাম যে এটিও একটি জাতি গোষ্ঠীকে অবলম্বন করে লেখা। যেরকম রৈবত কুরুক্ষেত্র প্রবাসে হিন্দুদের বিষয়টা প্রাধান্য পেয়েছে, এখানে সেরকম মুসলমানদের বিজয় গাথাকে প্রাধান্য পেয়েছে। এটি অনেকটা প্রতিক্রিয়াশীল রচনাও বলা যেতে পারে, যে একটি লেখার বিপরীতে লেখা। যেমন দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়ায় লেখা হয়েছে কাজী সৈয়দ ইসমাইল শেখ সিরাজি লিখেছিলেন রায় নন্দিনী। তো এই ধারায় মুসলমান আরো একজন কবি এগিয়ে এলেন, তার নাম হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন। তার বাড়ি সিরাজগঞ্জে, এই জন্য তাকে সিরাজি বলা হয়। ইসমাইল হোসেন সিরাজি মহাকাব্যের ধারায় পরবর্তী আরেকজন, তিনি মহাকাব্য লেখার চেষ্টা করেছেন। তবে কায়কোবাদ সম্পর্কে একটু জেনে রাখা দরকার, তিনিও শুধু মহাকবি নন, তিনি গীতিকবি হিসেবেই সবচেয়ে খ্যাতি লাভ করেছিলেন তার অশ্রুমালা কাব্য দিয়ে। তার বিরহ বিলাপ একটি কাব্য আছে, এটি দিয়ে শুরু, কিন্তু অশ্রুমালা হচ্ছে তার
গীতি কবিতার একটি চমৎকার বই। বিরহ বিলাপটা এত অল্প বয়সে লেখা যে তখন ইনি বিরহের কি বোঝেন, 1870 সালে লেখা। এরপরে কুসুম ও কানন লিখেছেন খুবই অল্প বয়সে। কিন্তু অশ্রুমালা গীতিকাব্যটি হচ্ছে সবচেয়ে সার্থকতার পরিচয়। তাহলে কায়কোবাদকে আমরা মহাশ্মশান দিয়ে চিনব, আর চিনব হচ্ছে তার অশ্রুমালা দিয়ে। এছাড়া তার অমিয় ধারা আছে, শিব মন্দির আছে, শ্মশান ভস্য আছে, মহরম শরীফ আছে। তাহলে কায়কোবাদের গীতি কবিতার শ্রেষ্ঠ গ্রন্থের নাম অশ্রুমালা, মহাকাব্যের নাম মহাশ্মশান। এছাড়াও তার শিব মন্দির, অমিয় ধারা, শ্মশান ভস্য, মহরম শরীফ এগুলো উল্লেখযোগ্য রচনা। এ ধারায় আরেকজন কবির নাম সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তার পুরো নাম হচ্ছে সৈয়দ আবু মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি। সিরাজগঞ্জে জন্ম তার। সিরাজির ভাষা মুসলমানদের তৎকালীন অবস্থা সম্পর্কে তার মনোভাব এরকম ছিল, কিবা ছিলে কি হইলে যদি বুঝিবার দাও, অতীত গৌরব পানে মুসলিম ফিরিয়া চাও। অতীতের গৌরবের মানে মুসলমানকে ফিরিয়ে তাকাতে চেয়েছে। তার একটি অনন্য সাধারণ গ্রন্থের নাম অনল প্রবাহ। তাহলে আমরা দেখলাম যে কায়কোবাদের গ্রন্থটির নাম হচ্ছে অশ্রুমালা, এটি তার বিখ্যাত গ্রন্থ। আর ইসমাইল হোসেন সিরাজির বিখ্যাত গীতি কবিতার গ্রন্থের নাম হচ্ছে অনল প্রবাহ। এই দুটা বইয়ের নাম অনেক সময় আসে যেটি তার লেখা। তবে মহাকাব্য তিনি লিখেছিলেন স্পেন বিজয় কাব্য। মুসলমান বীর তারিক বিন জিয়াদ মুসা ইবনে নুসাইরের অধীনস্থ একজন সাব সেনাপতি বলা যেতে পারে, উপসেনাপতি। তিনি স্পেনের রাজা রোডারিকের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করেছিলেন এবং বর্ণনা আছে যে তিনি তার সেনাবাহিনীকে স্পেনে যাওয়ার পরে তার সমস্ত রসদ নিয়ে জাহাজগুলোকে পুড়িয়ে দিয়েছিলেন। এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন যে এখন হয় স্পেন দখল করতে হবে অথবা তোমাদের যুদ্ধ করতে করতে প্রাণ দিতে হবে, বাঁচতে গেলে বিজয়ী হতে হবে, কারণ পেছনে পালাবার পথ। এই মুসলমানদের গৌরব গাথা নিয়ে ইসমাইল হোসেন সিরাজি লিখেছিলেন স্পেন বিজয় কাব্য, যেটি 1914 সালে প্রকাশিত হয়েছে। ইসমাইল হোসেন সিরাজির একটা লেখা ছোটবেলায় আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল, খুবই আন্দোলিত করেছিল আমাকে। একটা প্রবন্ধটির নাম ছিল আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা। এটা আপনাদের কারো পড়া আছে? ইসমাইল হোসেন সিরাজির প্রবন্ধ আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা, কারো পড়া থাকলে একটু জানাবে। জি স্যার, পড়া আছে, ক্লাস 9 এ সম্ভবত ছিল এটা। গুড। তো এই প্রবন্ধটায় একটা বাক্য আছে খুবই অসাধারণ লেগেছে, যে জন্মের পরে একটা ভেড়ার শাবক আর একটা সিংহের শাবক দেখতে একই রকম হয়, কিন্তু সিংহ শাবক জন্মের পরেই ভাবে আমি শিখলু, আমি রাজা। তাই বলছে যে মেষ শাবক আর সিংহ শাবক দেখতে একই হলেও সিংহ শাবক যে জন্মার পরে সিংহ হয় সে তার আত্মবিশ্বাসের জন্য। আমরা জাতি হিসেবে আত্মবিশ্বাস বিস্তৃত হয়ে গেছে। আমরা এই ইসমাইল হোসেন সিরাজির মতো আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখব এই ইউরোপীয়রা আমাদের দেশে এসে একটু বাণিজ্য করবার জন্য, বসবাস করবার জন্য হাত জোর করে আমাদের সম্রাটদের কাছে, রাজাদের কাছে, সুলতানদের কাছে প্রার্থনা জানিয়েছে যে আমাদেরকে একটু ব্যবসা করতে দিন, আমরা এই সম্পদ নিয়ে যে আমাদের দেশে গিয়ে একটু খেয়ে পরে বাঁচব। সেই ধনাঢ্য দেশ ভারতবর্ষ সেই মুনি ঋষিদের অনেক গবেষণা, অনেক জ্ঞান সারা বিশ্বময় ছড়িয়েছিল। আজকে আমরা কোথায়? আজকে শিক্ষা আমাদের এমন তলানিতে যে আমরা দেখলাম যেখানে ভারত শ্রীলঙ্কায় অবস্থান হলে 20.8, বাংলাদেশ হলো 2.8, পাকিস্তান হলো 11। মানে বাংলাদেশের অবস্থান আমরা চিৎকার করে যত বড়ই বলি না কেন আমরা পাকিস্তানের থেকে আগায় গেছি, ইত্যাদি ইত্যাদি করেছি। শিক্ষায় যে জাতি পিছিয়ে সে জাতির ধনের কোনো মূল্য নেই। প্রমথ চৌধুরী বলেছেন যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভান্ডারও ভবানী। ধনের ভান্ডার যতই ভরে দেওয়া হোক ওইটা কোনো কাজেই লাগবে না।
সুতরাং আমরা যত আত্মতুষ্টিতে ভুগি না কেন আর আত্মচিৎকার করে বলি না কেন, বাস্তবতা হলো যে আমরা জ্ঞানে একেবারে পিছিয়ে পড়ছি। এখান থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে এবং জ্ঞান চর্চা করতে হবে, তাতে কোনো বিকল্প নেই। এরপরে তার পথ ধরে আরেকজন মহাকাব্য লেখার চেষ্টা করেছিলেন, তার নাম হলো হামিদ আলী। তিনি বলেছেন যে রামায়ণের কাহিনী অংশবিশেষ নিয়ে মাইকেল মধুসূদন দত্ত যেরকম কাব্য লিখেছেন, আমিও আমাদের কারবালার অনেক ঘটনার মধ্যে থেকে একটা ঘটনা নিয়ে কাব্য লিখলাম। কারবালায় অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে কাসেমকে যে হত্যা করা হয়েছে, এই কাসেম বধ অংশ নিয়ে আমি কবিতা লিখলাম। তাই কাসেম বধ কাব্যে তিনি মাইকেল এবং নবীন সেন উভয়কে অনুকরণ করার চেষ্টা করেছেন এবং নিজেই বলেছেন যে মেঘনাদ বধের কোনো কোনো জায়গায় এতটা মাধুর্যমণ্ডিত যে আমি লোভ সম্বরণ করতে না পারিয়া তাহা অনুকরণ করিয়াছি। ঘটনাবিন্যাস, চরিত্র চিত্রণ, উপমা, এগুলো তিনি বলেছেন যে আমার উপরে মধুসূদনের প্রভাব পড়েছে। কিরকম? মধুসূদনের মতোই মনে হয় তার ভাষা। তিনি বলছেন, হাই কি কুক্ষণে হেরিনু অপরূপ সেই রূপ মাধুরী, আভাময় জ্যোতির্ময় পূর্ণচন্দ্র যথা। অনেকটা মনে হচ্ছে মেঘনাদ বধ কাব্যের একটা আবহ আছে। পরবর্তীকালে তিনি জয়নাল উদ্যান নামেও একটা কাব্য লিখেছিলেন এবং কাসেম বধের কাব্যের পরবর্তী অংশ বলে তিনি বলেছেন যে এটা পরবর্তী অংশ। প্রথম অংশ হচ্ছে কাসেম বধ, পরবর্তী অংশ জয়নাল উদ্ধার। এবং এই যে কাসেম বধ, জয়নাল উদ্ধার, এই কাহিনীগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে বিষাদ সিন্ধু থেকে। বিষাদ সিন্ধুর সবগুলোই কিন্তু ইতিহাস নির্ভর নয়, কল্পনা আছে। তো হামিদ আলীর উপরে মাইকেলের প্রভাব ছিল, তবে এইগুলো একটিও মহাকাব্য হয়নি, এগুলোকে আখ্যান জাতীয় কাব্য অর্থাৎ কাহিনী কাব্য বলা যেতে পারে। তিনি নিজে পরে আরেকটি কাব্য লেখেন, তার নাম সোহরাব বধ, সেই পারস্যের কাহিনী নিয়ে, সোহরাব রুস্তম, সেটা নিয়েও একটা আখ্যান কাব্য লেখেন। তো তাই বলে যে গতানুগতিক কাব্যধারায় স্বতন্ত্র কিছু আনতে পারেননি। বাংলা মহাকাব্যের যুগও তখন আস্তে আস্তে শেষ হয়ে গেছে। 20 শতকের গোড়ার দিকে তারা যখন এই চর্চাগুলো করছে, তখন আমাদের পাঠকের কাছে মহাকাব্যের আবেদন ফুরিয়ে গেছে। আর তাছাড়াও এগুলো সত্যিকারের মহাকাব্য হয়ে ওঠেনি, এগুলো অনেকটা আখ্যান কাব্য বা কাহিনী কাব্য হয়েছে। এ ধারার সর্বশেষ একজন মহাকবি যোগেন্দ্রনাথ বসু, তিনি দেখলেন যে মুসলমানেরা তাদের পুরানো গৌরব নিয়ে যে কাব্য রচনা করছে, আমাদেরও লেখা উচিত। তিনি পৃথ্বীরাজকে নিয়ে লিখলেন যে পৃথ্বীরাজ ভারতবর্ষে মুসলমানদের সাথে পরাজিত একজন, মোহাম্মদ ঘুরির সঙ্গে যার যুদ্ধ হয়েছিল, সেই পৃথ্বীরাজকে নিয়ে তিনি একটি কাব্য লেখেন এবং তারপরে আরেকটি লেখেন হলো একজন হিন্দু বীর, ভারতবর্ষের একজন বীর, দেশপ্রেমিক বীর শিবাজী রাও, তাকে নিয়ে। এবং তিনি বলেন যে এই যোগেন্দ্র বসু বলছেন পৃথ্বীরাজ ও শিবাজী কাব্য দুটির ভাষা ও রচনাভঙ্গি এত সহজ সরল করেছিলেন এবং এখানে অমিত্রাক্ষর ছন্দও তিনি প্রয়োগ করেছিলেন। কিন্তু তিনি বলছেন যে পৃথ্বীরাজে আমি হিন্দু জাতির পতন বর্ণনা করেছি, আর পতনের পর কিভাবে উত্থান হওয়া যায় সেই উত্থানের বর্ণনা করেছি শিবাজী কাব্যে। অর্থাৎ মুসলমানদের পতন হয়েছে, কিন্তু আমরা যদি শিবাজীর মতো আবারও আত্মত্যাগী, দেশপ্রেমিক এবং বীরত্বের পরিচয় দিতে পারি, তাহলে আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। তাহলে মোটামুটি আমরা দেখি যে প্রত্যেক কাব্যের মধ্যে যুদ্ধ আছে, বীরত্ব আছে, এবং মহাকাব্যের যে মূল বৈশিষ্ট্যগুলো, স্বর্গ বিভাগ, স্বর্গমতল, পাতাল প্রসার, যুদ্ধ বিগ্রহ, সমুদ্র, পাহাড়, এগুলোর বর্ণনা সবগুলোতেই আছে। কিন্তু অন্যান্য সকল বৈশিষ্ট্য বিবেচনায় আমরা যদি বিচার করি, তাহলে কোনোটাই ত্রুটিমুক্ত নয়। তবে এই সবগুলোর মধ্যে অপেক্ষাকৃতভাবে মেঘনাদ বধ কাব্য মহাকাব্যের বৈশিষ্ট্য ধারণ করে। আর যারা কঠোর সমালোচক তারা বলেন একটিও সার্থক মহাকাব্য নয়। বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য নেই, তবে একজন সার্থক মহাকবি আছেন, তার নাম মধুসূদন দত্ত। আর কেউ বলেন যে বাংলা সাহিত্যে একটি মাত্র সার্থক মহাকাব্য, তার নাম মেঘনাদ বধ কাব্য। তো যাই হোক, আমরা এই ধারাটি সম্পর্কে জানলাম এবং এই ধারা খুব বেশি দিন পর্যন্ত স্থায়ী ছিল না। 1861 সাল থেকে এই 1920 সালের মধ্যে আমরা এটি হারিয়ে গেল। কারণ কি?
কারণ তখন গীতি কবিতা মানুষের মননে প্রবেশ করেছে, মনের দরজায় কড়া নাড়ছে। যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে আমার মনেও ছিল আমি একটা মহাকাব্য লিখব, কিন্তু সেটা লেখা হলো না। কেন লেখা হলো না? কারণ হলো মহাকাব্যের যুগ এখন আর নাই। মানুষ এখন চাইলেও মহাকাব্য শুনবে না, মহাকাব্য বলতে গেলেও আর মানুষের মনে জায়গা পাবে না। তাই তিনি বলেন যে আমি নাব্য মহাকাব্য সংরচনে ছিল মনে, ঠেকিল কখন তোমার কাকন কিঙ্কিনিতে, কল্পনাটি গেল কাটি কাটি হাজার গীতে। মানে মহাকাব্য লেখা এখন আর সুযোগ নেই, এখন কবিতা লেখবার সময়। তাই আমাদের এর পরের ধারা হচ্ছে সেই গীতি কবিতা। গীতি কবিতা ধারাটি আমি আমাদের বিদ্যুৎ সমস্যার কারণে লিখে উঠতে পারিনি আমি। তো গীতি কবিতার একটু বলি, একটু শুনতে হবে। আমি যেহেতু স্লাইডটা রেডি করা হয়নি, আমরা একটু শুনবো, তাহলেই আমার মনে হবে। এই যে গীতি কবিতার কথাটি আমি বললাম, গীতি কবিতা জিনিসটা কি? আমরা বলছি যে গীতি কবিতা হচ্ছে এখনো কি স্ক্রিন শেয়ার আছে? আমার স্ক্রিন কি স্যার, দেখা আছে। যাচ্ছে? জি স্যার, আছে, এখনো আছে। তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। আচ্ছা, আমরা গীতি কবিতার আমি একটা সংজ্ঞা বলেছিলাম, অনেক সংজ্ঞার ভেতরে বঙ্কিমচন্দ্রের এই সংজ্ঞাটা কি আমার সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট্ট সংজ্ঞা মনে হয়। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। কিরকম? বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয় বিহারী লালকে। তিনি বলছেন সর্বদা হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে ঝালাপালা, উফ কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতঙ্গ। এই যে মনের কষ্ট একটি ছন্দবদ্ধ কবিতায় প্রকাশ, এটি বাংলা সাহিত্যে ইতিপূর্বে ছিল না। হয় রাধার কষ্ট, না হলে কৃষ্ণের কষ্ট, না হলে অন্যের কষ্ট, কিন্তু নিজের কষ্টের কথা প্রথম ব্যক্ত করলেন তিনি। তবে এই ধারায় আমরা যদি প্রথম বলি, তাহলে ঈশ্বর গুপ্তের মধ্য দিয়ে প্রথম গীতি কবিতার একটু কথা ছিল। কারণ নিজে তিনি বলেছেন তার তোপসে মাস, তার পাঁঠা কবিতায় তার নিজের কথা আছে যে পাঁঠাকে এত ভালোবাসে, পাঁঠার মাংস বলছে এই রকম এমন রসের কি রসে ভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হইয়াছি পাগল। তারপরে বলছি এমন পাঁঠারে যে বলে বোকা, বোকা শব্দের অর্থ কিন্তু আসলে পাঁঠা। বলছে সে শুধু বোকা নয়, তার ধারে বংশে বোকা। তাই বলছে যে গীতি কবিতার সূত্রপাত হয়েছে ঈশ্বর গুপ্তের হাত ধরে। পরবর্তীকালে মধুসূদনের আত্মবিলাপ এবং বঙ্গভূমির প্রতি কবিতাতে সেই গীতি কবিতার লক্ষণ ফুটে উঠেছে। বঙ্গভূমির প্রতি একটি কবিতা ক্লাস 8-এ পড়ানো হয় এখন বাংলা। তারপরে বিহারী লালে এসে সেটি যেন একটা মাত্রা পেল, আর রবীন্দ্রনাথের হাতে এসে সেটি একটি ফুলে ফলে পল্লবিত হয়ে উঠল। তাই গীতি কবিতার ধারায় আমরা বিহারীলাল থেকেই শুরু করতে পারি। বিহারীলাল চক্রবর্তী তিনি আত্মসচেতন ছিলেন, অতি ভাবারু ছিলেন। এত ভাবুক ছিলেন যে তাকে বলা হয়েছে যে তিনি একেবারে যত বড় ভাবুক ছিলেন তত বড় কবি ছিলেন না। মানে এত ভাব বিহ্বল বাদন হতেন যে কি বলতে চান আর বলতেই পারছেন না। অতি আবেগী হয়ে গেলে মানুষের যে অবস্থা হয়। এক জায়গায় তিনি বলছেন কিছুতেই যখন তোমারে না পেলাম, একেবারে আমি যেন কি হয়ে গেলাম। কি হয়ে গেলাম এটা তো কোনো কথা হলো না, কি হলে সেটা বলো। কিন্তু কবি সেটা বলতে পারছেন না। তিনি বলছেন কিছুতেই যখন তোমারে না পেলাম, একেবারে আমি যেন কি হয়ে গেলাম। এই যে প্রেম প্রবাহিনী কাব্যের এই লাইন, এটাতে বোঝা যায় যে তিনি তার ভেতরে অনেক আবেগ, অনেক ভাব, কিন্তু সেই ভাব প্রকাশের ভাষা যেন তিনি খুঁজে পাচ্ছেন না। এই জন্য বলছেন যে পরিমাণে ভাবুক ছিলেন সেই পরিমাণে শিল্পী ছিলেন না। রবীন্দ্রনাথ তাকে বলেছেন বিজনবাসী ভাব নিমগ্ন কবি, বিজনবাসী ভাব নিমগ্ন কবি, এবং তাকে বলেছেন তিনি ভোরের পাখি। রবীন্দ্রনাথই তাকে বলেছেন ভোরের পাখি। তার কাব্যগুলো আমাদের জানা দরকার। তিনি লিখেছেন অনেকগুলো কাব্য,
তার মধ্যে আছে সঙ্গীত শতক, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, বঙ্গ সুন্দরী, সারদা মঙ্গল, স্বাদের আসর। শেষের তিনটি কাব্য তার অনেক পরিণত এবং শ্রেষ্ঠ কাব্য। তার মধ্যে প্রথমটা হলো বঙ্গ সুন্দরী, নাম থেকে বোঝা যাচ্ছে বাংলার আমাদের বাংলাদেশের প্রকৃতি এবং নারী তার বিষয়। এরপরে আছে সারদা। সারদা মঙ্গল, মঙ্গল কাব্য নয়, অনেক সময় আসে কোন কাব্যটি মঙ্গল কাব্য নয়, নামের মধ্যে আছে সারদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গলের মতোই সারদা মঙ্গল, কিন্তু এটি মঙ্গল কাব্য নয়। এই সারদা হচ্ছে তার কল্পনার একজন নারী, যার মধ্য দিয়ে প্রকৃতিকে তুলে ধরেছেন, প্রকৃতির সমস্ত সৌন্দর্য, নিসর্গকে। সারদা মঙ্গলে তিনি একজন সার্থক কবি, 5 স্বর্গে রচিত, স্বর্গ আছে মহাকাব্যের মতো আলাদা, কিন্তু এই সারদা মঙ্গলে মঙ্গল কাব্যের যে বৈশিষ্ট্য সেগুলো নেই। সেখানে সরস্বতীকে কল্পনা করা হয়েছে, তবে পৌরাণিক আদেশের মতো করে নয়। কবিতার মানস প্রিয়া, তাকে তিনি সারদা রূপে অঙ্কিত করেছেন, এবং বিশ্ব সৌন্দর্যের উৎস, সকল সৌন্দর্যকে মূলীভূত করলে, একত্রিত করলে তার কাছে মনে হয়েছে সে হলো সারদা। এবং সারদা মঙ্গল কাব্য পাঠ করে রবীন্দ্রনাথের বৌদি কাদম্বরী দেবী খুশি হয়ে তাকে বসার জন্য একটা আসন সেলাই করে দিয়েছিলেন। তাই পরবর্তীকালে তিনি সাধের আসন নামে একটি কাব্য রচনা করেন। সেই আসনে লেখা ছিল, হে নগেন্দ্র, হে যোগেন্দ্র যোগাসনে, ধুলু ধুলু দুনয়নে কাহারে ধ্যাও। তার জবাবে বিহারীলাল বলছে, ধিয়াই কাহারে দেবী নিজে আমি জানি না, মানে আমি কার যে ধ্যান করি আমি নিজেই জানি। সেই সারদা মঙ্গল কাব্যের 2-1টি লাইন এরকম বলছে, ওই যেটা বললাম, ধ্যাও কাহারে দেবী নিজে আমি জানি নে, কবিগুরু বাল্মীকির ধ্যান ধনে চিনিনে, মধুর মাধুরী বালা কি উদার করে খেলা, অতি উপরূপ রূপ, অতি অপরূপ রূপ, কেবল হৃদয়ে দেখি দেখাইতে পারি না। তাই সাধের আসনটা হচ্ছে সারদা মঙ্গলের পরিশিষ্ট বলা যায়। পরবর্তীকালে এটি তিনি রচনা করেন, এবং এর মধ্যে এক জায়গায় আছে, আকাশ পাতাল ভূমি সকলই কেবল তুমি, মানে তার সারদা, আকাশ বাতাল ভূমি যেদিকে সে তাকায় শুধু সারদাকে দেখতে পায়, আর কাউকে দেখে। তার বিহারীলাল চক্রবর্তীর গৃহলক্ষ্মী একটা কবিতায় তিনি নারীর গুণগান করেছেন এইভাবে, প্রিয়ে কি মধুর মনোহর মূরতি তোমার, সদা যেন হাসিতেছে আলয় আমার, সদা যেন ঘরে ঘরে কমলা বিরাজ করে, ঘরে ঘরে দেববীণা বাজে সারদার, ধাইয়ে হরস ভরে কলকলা হল করে, হাসে খেলে চারিদিকে কুমারী কুমার, হাইরে কত জ্বালাতন করি অন্ন আহরণ, ঘরে এলে এবে যায় হৃদয়ের ভার, মরুময় ধরাতল তুমি শুভ্র শতদল, করিতেছ ঢল ঢল সম্মুখে আমার। এভাবে নারীর সৌন্দর্যকে তিনি তুলেন। এরপরে এই পথে ধারায় আরো যে কবিগুলো আছে তাদের সবার থেকে পরীক্ষায় আসে না। তারপরে আমরা জানি কৃষ্ণচন্দ্র মজুমদার, সুধেন্দ্রনাথ মজুমদার, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এদের পথ ধরে আমরা এসে যার কাছে এসে এই সাহিত্য ধারা সমৃদ্ধি লাভ করেছে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ বাংলা গীতি কবিতার ধারার একবারে সার্থক পরিপূর্ণতা দাতা, যার শুরুটা হয়েছিল বিহারীলাল হাত ধরে। এবং কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে বলতেন, তুমি বিহারীলালের মতো কবি হতে পারবে না। রবীন্দ্রনাথ সত্যি বিহারীলালের মতো হতে পারেনি, তার চেয়ে অনেক বড় কবি হয়েছে। এবং বিহারীলালের যে এই যে আত্ম উচ্ছ্বাস, ভাবোচ্ছ্বাসের প্রকাশ, এটিকেই প্রথমে রবীন্দ্রনাথের মনে হতো এটাই বুঝি কবিত্ব, এটাই কাব্য। তাই তিনি যখন তার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা লিখছিলেন, সেটা লিখে কবি অতি উৎফুল্লিত হয়ে তার বৌদির কাছে বলেছিলেন, দেখো আমি বিহারীলালের মতো কবিতা লিখতে পেরেছি। এবং এই কবিতার মধ্যে তার প্রথম প্রতিভার নিদ্রা ভঙ্গ হয়েছিল। আমরা কবিতাটি সবাই জানি, কবিতার মধ্যে কি একটা ঝড়ো ঝড়ো, মানে ভেতর থেকে বেরিয়ে আসার মতো ঝর্ণার ধারা আছে। আমরা 2-1টি লাইন বলেই বুঝবো।
আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের কর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠুলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এরকম আমরা এই কবিতাটার ভেতরে বোঝা যাচ্ছে হৃদয়ের সমস্ত আবেগ যেন নিংড়ে নিংড়ে বেরিয়ে আসছে। এর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে আমরা দেখলাম প্রিয় কমল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত হয়ে তার প্রথম যে কবিতাকে তিনি মনে করেন যে আমার আগের কাব্যগুলোকে মুছে ফেলতে পারি না, না হলে ওগুলো আমার কাব্য বলে পরিচয় দিতাম না, সেই কথা বলেছেন। যে কাব্য থেকে তিনি নিজেকে কবি বলে দাবি করতে চান তার নাম মানসী। মানসীতে এসে তার কবি মানুষের প্রথম প্রকাশ। মানসীর পরে মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি, কল্পনা, কণিকা, এই কাব্যগুলো একটি পর্বের কাব্য তার। এই কবিতা, এই কাব্যগুলোর মধ্যে তার প্রেম ভাবনা, সৌন্দর্য চেতনা, তার মর্তপ্রীতি, তার জীবন দেবতা, এইগুলো এর ভেতর দিয়ে ফুটে উঠেছে। এবং এর ভেতরে তার প্রেমের ভাবনাটা কেমন, মানসিক কাব্যের নিষ্ফল কামনা কবিতায় তিনি বলছেন যে প্রেম সম্পর্কে তার ভাবনা এরকম, বলছেন ক্ষুধা মিটাবার খাদ্য নহে যে মানব, কেহ নয় তোমার আমার। অর্থাৎ আমরা যখন কাউকে ভালোবাসি তাকে সম্পূর্ণটা করে পেতে চাই, তার দিকে কেউ তাকাক সেটা আমরা চাই না, সে কারোর সঙ্গে কথা বলুক, হাসুক, কাঁদুক, বলতে চাই না। রবীন্দ্রনাথ বলেন যে আসলে মনের ক্ষুধাই বলি আর দেহের ক্ষুধাই বলি, ক্ষুধা মিটাবার খাদ্য নহে যে মানব, কেহ নয় তোমার আমার। অতি সযতনে অতি সঙ্গোপনে, সুখে দুঃখে নিশিত দিবসে, বিপদে সম্পদে, জীবনে মরণে, শত ঋতু আবর্তনে শতদল উঠিতেছে ফুটি। সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নিতে, বাসনার ছুরি দিয়ে ছিঁড়ে নিতে চাও, স্বাভাবিক যেতে স্বাভাবিক চলবেই। তাই বলছে লহ তার মধুর সৌরভ, দেখো তার সৌন্দর্য বিকাশ, মধু তার করো তুমি পান, ভালোবাসো প্রেমে হও বলি, চেও না তাহারে, আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবে। রবীন্দ্রনাথের গীতি কবিতার প্রেম ভাবনার প্রথম প্রকাশ মানসী কবিতায়। এরপরে সোনারতরীতে এসে তার কি হচ্ছে, ইচ্ছা করে বারবার মিটাইতে স্বাদ, পান করি বিশ্বের সকল পাত্র হতে, আনন্দ মদিরা ধারা নব নব স্রোতে। এরপরে আমরা সোনারতরী এসে দেখলে সোনারতরীর মাঝিকে বলছে আর কত দূরে, আমরা ওই যে সেই সোনারতরী কবিতার সোনারতরী দেখলাম সমস্ত ধান সম্পদ দিয়ে সে একা হয়ে গেছে। এরপরে আমরা দেখি যে তিনি বলছেন আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়াবে তোমার সোনারতরী। তারপরে আমরা তার চিত্রাকাব্যের মধ্যে স্বর্গ থেকে বিদায়ের মধ্যে দেখি স্বর্গে তব বহুগ অমৃত, মর্তে থাক সুখে দুঃখে অনন্ত মিশ্রিত, প্রেম ধারা অশ্রু জলে চির শ্যাম করি, ভূতলের স্বর্গখণ্ড করি। মানে আমি স্বর্গ চাই না, যেখানে কষ্ট নাই, দুঃখ নেই, খালি আনন্দ, আনন্দ বিরক্তিকর আনন্দ। আমার মর্তই ভালো, সেখানে সুখ দুঃখ আনন্দ বেদনা সব আছে। তার মর্তপ্রীতি, তার প্রেম সৌন্দর্য ভাবনা, এগুলো। এরপরে কবি ভাবান্তর ঘটেছে। আমরা দেখি যে কবি মাঝখানে আধ্যাত্মিক ভাবনায় চলে গেছেন। তিনি তখন রচনা করছেন গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতিবিতান, এগুলো অনেকটা দেবত্বে, দেবতার প্রতি নিজেকে আত্মোৎসর্পণ, ধার্মিকের মতো। সেখান থেকে কবির আবার মর্তের প্রতি প্রত্যাবর্তন হয়েছে বলাকা কাব্যের মধ্যে। বলাকার মধ্যে আবার বলাকা, পরে আমরা দেখি যে পুনশ্চ পুরবী, জন্মদিনে, এইগুলোর মধ্যে আবার তিনি মর্তের প্রতি ফিরে এসেছেন। সবশেষে জন্মদিনে ৮০ বছর বয়সে তার জীবনের ভাবনা, আত্মসমালোচনা, এবং সবশেষে আমরা শেষ লেখা কাব্যের মাধ্যমে দেখি। যদি আমরা কলকাতায় যাই আমরা অবশ্যই তার ঠাকুরদারি বাড়িতে যাব। কবির যে শেষের ৭ দিন কোন বেলায় কোন ঔষধ খেয়েছেন, কখন তার শরীরের অবস্থা কেমন ছিল, কখন অস্ত্রোপচার করা হলো, কোন জায়গায় ছিলেন, সমস্ত কিছুকে ধারণ করে রাখা হয়েছে। এবং মৃত্যুর একবারে পূর্ব মুহূর্তেও, সামান্য সময় আগেও তিনি কবিতা মুখে মুখে বলেছেন, অন্যেরা লিখেছে। তার সর্বশেষ কবিতাটি হচ্ছে তোমার সৃষ্টির পথ দেখেছ আকীর্ণ করে বিচিত্র ছলনা যায় এ ছলনাময়ী। তার মধ্যে বলছে যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে
সে কখনো করে না বঞ্চনা। এই যে জীবনের চরম উপলব্ধি, একজন ঋষি তার জীবনের সমস্ত জ্ঞানের, সমস্ত ভাবনার, সমস্ত উপলব্ধির বহিঃপ্রকাশ করে গেছেন তার কাছে। তাই রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা গীতি কবিতায় এমন একজন যে যাকে বাদ দিলে বাংলা গীতি কবিতায় দৈন্য হয়ে যায়, মানে সমৃদ্ধির চরম শিখরে তাকেই স্থান দিতে হয়। রবীন্দ্রনাথের কাব্যগুলোর নাম আমরা মনে রাখবো। রবীন্দ্রনাথ পড়তে গেলে আমাদের প্রত্যেকটা ধারাতেই পড়তে হবে, শুধু গীতি কবিতাতেই নয়। রবীন্দ্রনাথ সাহিত্যের প্রত্যেক শাখায় আছে। আমরা নাটকে রবীন্দ্রনাথ, ছোট গল্পের তিনি জনক বলা হয় সার্থক ছোট গল্পে, উপন্যাসের তিনি নতুন একটা আঙ্গিক নিয়ে এসেছেন, নাটক, প্রহসন, প্রবন্ধ সব স্থানেই তিনি আছেন। আমরা এরপরে এই ধারায় যদি বলি, তাহলে রবীন্দ্রনাথের সমসাময়িক অন্যান্য কবিরা তার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন, তাই তারা স্বাতন্ত্র্য রাখতে করতে পারে। কিন্তু রবীন্দ্রনাথ সময়ে আমরা 5 জন কবিকে বিশেষভাবে মনে রাখবো, যাদেরকে বলা হচ্ছে স্বতন্ত্র ধারার কবি, যারা নিজেদেরকে রবীন্দ্রনাথে বিলীন করে দেয়নি, নিজেদের স্বকীয়তাকে বজায় রেখে বাংলা সাহিত্যে কাব্য চর্চা করেছেন। তার মধ্যে একজনের নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের বিশেষভাবে জানতে হবে। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে গুরুদেব ছাড়া কথা বলতেন না। যদিও নজরুলের প্রতিভা, রবীন্দ্র প্রতিভার প্রকাশ ভঙ্গি সম্পূর্ণ আলাদা, কিন্তু তাদের পরস্পরের সম্পর্ক অনেক মধুর ছিল। আমরা জানি একজন আরেকজনকে তারা গ্রন্থ উৎসর্গ করেছেন। নজরুলের সমস্ত ভালো কবিতাগুলো সংকলনের নাম হলো সঞ্চিতা, আর রবীন্দ্রনাথের নাম সঞ্চয়িতা। নজরুল তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিতার সংকলন সঞ্চিতা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন, আর রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক নজরুলের নামে উৎসর্গ করেছেন। আমাদের অনেক অজ্ঞতার কারণে আমরা নজরুল রবীন্দ্রনাথকে বিরোধে লিপ্ত করি, এটি অজ্ঞতার বহিঃপ্রকাশ। শিল্পী সাহিত্যিকরা সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, আমাদের অনেকের হয়তো অতি কি বলা যেতে পারে, অতি ভক্তির কারণে কেউ একবারে অতি ভক্তিতে অন্যকে ছোট করার যে প্রবণতা, এটা থেকে বেরিয়ে আসা। আমার রবীন্দ্রনাথ ভালো লাগে, আমার নজরুল ভালো লাগে, বিবেচনা করতে হবে। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে নজরুল রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছে। কোথায়? রবীন্দ্রনাথকে তার সামাজিক অবস্থা বিচার করতে হয়েছে, তার জমিদারি ভাবতে হয়েছে, ইংরেজরা যেন তৃপ্ত না হয়, তার হিন্দু প্রজারা, মুসলমান প্রজারা সবাই যেন সন্তুষ্ট থাকে, এজন্য তিনি অনেক বিষয় এড়িয়ে গেছেন। নজরুলের সেই বালাই ছিল না। নজরুলের ব্যাপার ছিল, তাই বলি ভাই যখন চাহিয়ে মন যা, আমি শত্রুর সাথে গলাগড়ি ধরি, মৃত্যুর সাথে পার। মানে যা মনে আসে বলে গেছে। সর্বহারাদের দল, সর্বহারাদের কোনো হারাবার ভয় থাকে না, নজরুল এসেছে। এগুলো আমরা তুলনামূলক আলোচনা অনেক করতে পারি। তো কাজী নজরুল ইসলাম ছিলেন রবীন্দ্র যুগের একজন স্বতন্ত্র ধারার প্রতিভা, যার 2 ধরনের কাব্য আছে। একটি হলো প্রেম কাব্য, অন্যদিকে তার বিপ্লবের কাব্য। অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, সাম্যবাদী, সর্বহারা, এগুলো একদিকে। অন্যদিকে তার দোলন চাবা, তার ছায়ানট, তার চক্রবাক, সিন্ধু হিল্লোল, ঝিঙে ফুল, এগুলো হলো তার প্রেমের কাব্য। আর গানের কথা তো আমরা বলেই শেষ করতে পারবো না, যে গানের লেখার দিক থেকে, সংখ্যার দিক থেকে এই বিষয়ে হিন্দু মুসলমান, ভক্ত অভক্ত, শত্রু সবাই নির্বিচারে স্বীকার করবেন যে রবীন্দ্রনাথের নজরুল সঙ্গীত অনেক বেশি রচনা করেছেন, সংখ্যার দিক থেকে, বিষয় বৈচিত্র্যের দিক থেকেও বটে। রবীন্দ্রনাথের মধ্যে অন্যায়ের প্রতিবাদ আছে, অসত্যের প্রতি ঘৃণা আছে, কিন্তু নজরুলের মধ্যে যে যতটা বলিষ্ঠ সহকারে আছে, রবীন্দ্রনাথের মধ্যে সেই বলিষ্ঠতা আমরা লক্ষ্য করি। সাম্যবাদের যে প্রেরণা, মানবতা বোধ, এগুলো ছিল নজরুল কাব্যের প্রধান উপজীব্য। তিনি মূলত মানুষকে ভালোবাসতেন, আর মানুষের ভালোবাসাকে যারাই বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে তিনি লেখন স্থাপন করেছেন। তো নজরুলের যে কাব্য, সেগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা নজরুলের কিছু গল্প গ্রন্থ আছে, তিনি অনুবাদ গ্রন্থ করেছেন, রুবাইয়াতে অমর খাইয়াম, রুবাইয়াতে হাফিজ, আমপারা অনুবাদ। তিনি উপন্যাস লিখেছেন, ব্যথার দান, রিক্তের বেদন। গল্প গ্রন্থ আছে তার শিউলিমালা, শিউলিমালা, রিক্তের বাধা, এগুলো হলো গল্প গ্রন্থ। আর
মৃত্যু ক্ষুধা হচ্ছে বাঁধনহারা, কুহেলিকা এবং মৃত্যু ক্ষুধা, এই তিনটে হচ্ছে তার উপন্যাস। তিনি নাটক লিখেছেন ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, আর তিনি রচনা করেছেন অসংখ্য গান। তবে কবি হিসেবে তাকে আমরা সবচেয়ে বেশি চিনি, আমাদের জাতীয় কবি, আমাদের রণসঙ্গীতের কবি। রবীন্দ্র যুগের স্বতন্ত্র ধারার আরেকজন কবির নাম হলো সত্যেন্দ্রনাথ দত্ত, যিনি ছন্দের জাদুকর নামে খ্যাত। তিনি রবীন্দ্রনাথের ভাব বলয়ে নিজেকে হারিয়ে ফেলেননি। সামাজিক এবং রাজনৈতিক পরিবেশের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, তিনি রাজনীতি করতেন। তিনি ইতিহাস প্রীতি ছিল, জ্ঞানমুখী বৈজ্ঞানিক বিষয় ঘিরেও তিনি লেখালেখি করেছেন। প্রকৃতির প্রতি তার বিজ্ঞান বুদ্ধি প্রবলভাবে পরিচয় ঘটেছে তার কবিতায়। তার কবিতার মধ্যে তথ্য প্রয়োগ করেছেন, তবে তার কবিতা ভাবগম্ভীর নয়। প্রাচীন ইতিহাস থেকে আধুনিক ভাষা বিজ্ঞান কোনো কিছুই তিনি বাদ দেন, সব কিছু নিয়ে কবিতা লিখেছেন। তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, তীর্থসলিল, তীর্থরেণু, ফুলের ফসল, কুহু ও কেকা, তুলির লিখন, মণি মঞ্জুষা, অভ্র আবির, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি, এরকম বিচিত্র বিষয় নিয়ে তিনি সাহিত্য রচনা। ধূপের ধোঁয়া, আরেকজন রবীন্দ্র যুগের স্বতন্ত্র ধারার গীতি কবি, তার নাম হচ্ছে গোবিন্দচন্দ্র দাস। আরেকজন হচ্ছে মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদারকে অনেকটা ভোগবাদী বা দেহবাদী কবিও বলা হয়ে থাকে। তিনি প্রচলিত ভাষা এবং কাব্যের বিরোধী ছিলেন। তার কাব্যে ক্লাসিক্যাল ভঙ্গি আছে, রোমান্টিক ভাবের সমন্বয় আছে। তিনি কবিতায় ভাষা, শব্দ, ছন্দ নির্মাণে অনন্য কৌশল অবলম্বন করেছেন। আরবি ফার্সি শব্দও তিনি প্রয়োগ করেছেন তার কবিতায়। সৃজনশীল সাহিত্য সমালোচক এবং প্রাবন্ধিক ছিলেন তিনি। তার মানসলক্ষ্মী কবিতায় এরকম বলেছেন, আমার মনের গহন বনে পা টিপে বেড়াই কোন উদাসিনী, নারী অপ্সরী সঙ্গোপনে, ফুলেরই ছায়ায় বসে তার দুই চরণ মেলি, বিজন নিহিতে মাথা হতে দেয় ঘণ্টা পেরি, শুধু একবার এসে চাই প্রভু নয়ন কোণে, আমার মনের গহন বনে। তার কাব্যগুলোর মধ্যে রয়েছে স্বপ্ন প্রসারী, বিস্মরণী, স্মরগরল, স্বরগরল, হেমন্ত গোধূলি, ছন্দ চতুর্দশী, এগুলো হলো তার একটি কাব্য। তাহলে রবীন্দ্র যুগে স্বতন্ত্র ধারার কবিদের সম্পর্কে আমরা জানলাম। সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, গোবিন্দচন্দ্র দত্ত এবং যতীন্দ্রনাথ সেন, কুমুদরঞ্জন, এনাদের মধ্যে বিশেষ খ্যাতি পেয়েছে যাদের নাম কামিনী রায়। এই সময়ে কালিদাস রায় নামে একজন বিখ্যাত কবি, যার কবিতা আমরা পড়ি। তিনি হিন্দু, কিন্তু কখনোই তার ধর্মীয় আবদ্ধতা থাকেনি। তার একটি বিখ্যাত কবিতা আছে কালিদাস রায়ের, বাবুরের মহত্ব। তার কবিতার ধরন এরকম, রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে, হাত তুলে করে নমস্কার, বলি তারে হাসি মুখে, বেঁচে থাকো রহস্যকে, কি করিচ্ছ কাজ কারবার, ভাবিতে ভাবিতে যাই কি নাম মনে তো নাই, ছাত্র ছিল কতদিন আগে, দেখি স্মৃতি ধরি টানি, কৈশোরের মুখ টানি, মনে মোর জাগে কি না জাগে, ঘন ঘন আনাগোনা, কতদিন দেখাশোনা, তবু কেন মনে নাহি থাকে, ব্যক্তি লক্ষ জনম দাও না। এই গানটাই মনে হয় কবিতার কথা, যে আমি লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করলেও আমি আর কাউকে ভালোবাসবো না, শুধু বাংলায় ফিরে আসবো। এরপরে আরেকটি কবিতা আছে, সেই কবিতার নাম হলো সেই দিন এই মাঠ, যে আমি থাকবো না, আমার যৌবন থাকবে না, আমি চলে যাব, কিন্তু এই বাংলার সৌন্দর্য থাকবে। অবস্থাটা ওই রকম যে আমি মারা যাওয়ার পরেও আমার প্রেমিকা বেঁচে আছে, সে হয়তো আরেকজনকে ভালোবাসে।
এটাও ঈর্ষা, এই ঈর্ষাটাও কিন্তু প্রেমের অংশ। তার নীলাঞ্জনা কাব্যের মধ্যে যেরকম, নীলাঞ্জনা কাব্যে কিন্তু ব্যাখ্যা এরকম বলা হয়েছে যে একজন প্রেমিক, তার প্রেমিকা মারা গেছে, কবর দেওয়া হয়েছে। 9:30 বোধহয়, 9টায় বোধহয় আবার ক্লাস আছে নাকি? আমি আর কয় মিনিট সময় পেতে পারি? কেরিয়ারের কেউ আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুইটি। স্যার 9টার দিকে একটা ক্লাস আছে। আচ্ছা, তাহলে আমি আর 10 মিনিট ক্লাসে। ঠিক আছে। তো জীবনানন্দ নিয়ে আলোচনা করে, তো মানে রবীন্দ্রনাথ জীবনানন্দ আলোচনা শুরু করলে অনেক কথা বলতে হয়, আমি শর্ট করার চেষ্টা করছি। তো এইখানে আমরা দেখি যে রবীন্দ্রনাথ এসে, আরেকটা আছে হলো সেই দিন এই মাঠ, আরেকটা আছে হলো এই পৃথিবীতে এক স্থান আছে। প্রত্যেকটাই অসাধারণ। মানে প্রেম, আমরা দেখি একজন নারী পুরুষে প্রেম হয়, এইটাকে আমরা প্রেম মনে করি, কিন্তু মাতৃভূমির প্রতি, দেশের প্রতি প্রেম যে কতটা গভীর হতে পারে, রূপসী বাংলা দেখলে সেটি বোঝা যায়। তাই বলে যে তোমরা যে যেখানে খুশি যাও, আমি রইব এই বাংলার পর। তারপরে আমরা দেখি যে তিনি তার কবিতার মধ্যে যেটাকে বলা হয় পরাবাস্তববাদ, মগ্ন চৈতন্য, আধো আলো আধো চেতন, তাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় ঘনত্বের কবি। মানে একটি কবিতা শুনতে গেলে সেখানে গন্ধ, স্পর্শ, রং সব একাকার হয়ে আসে। যেমন বলছে, আবার আসিব আমি, হয়তো কোনো এক হয়তো এক করুণ কম, হয়তো এক কমলা লেবুর করুণ হিম শীতল কমলা লেবুর করুণ মাংস নিয়ে কোনো এক মুমূর্ষের বিছানার কিনারে। তাহলে একটা কমলা লেবু হয়ে আসবে, সেটা ঠান্ডা ফ্রিজে রাখা কমলা লেবু, সেটা কুঁচিয়ে গেছে, তাহলে তার একটা কালার, তার একটা শীতলতা, এবং আমরা কমলা লেবু মানে তার একটা স্বাদ, সে আসবে একটা মুমূর্ষের বিছানার কিনারে। এরকম কবিতা লিখেছেন জীবনানন্দ। এই সময়ের আরো যে 4জন কবি, একজনের নাম সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের কবিতার নাম অর্কেস্ট্রা, দ্বন্দ্বসী, উত্তর ফাল্গুনী, সংবর্ত, দশমী। ইনিও পঞ্চপাণ্ডবের একজন। আরেকজন হলো বিষ্ণু দে, তিনি লিখেছেন উর্বশী ও অটমিস, চোরাবালি, পূর্ব মেঘ, সন্দ্বীপের চর, অনিষ্ট, নাম রেখেছি কমল গান্ধার, সাত ভাই চম্পা,